মেহেরপুরের গাংনী উপজেলার শহরাতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে শহরাতলা গ্রাম থেকে এলাকাবাসীর বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরে যেতে বাধ্য হয়। জানা গেছে, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। এলাকার লোকজন বাধা দিলে নারী সহ ১০ জন ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা ভারতীয় অংশে অবস্থান করছে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। রাতের আধারে হয়েছে। এটা আমরা পরে জানার পরে, বিজিবি এবং গ্রামবাসী জানার পরে সবাই একসাথে প্রতিহত করছে। তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারে নাই। তারা ১০ জন ছিল, ১০ জনকে পরে বিএসএফ পুশ ব্যাক করে নিছে। মেহেরপুরের শহরাতলা সীমান্তে ১০ জনকে পুশিন চেষ্টার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, যাদেরকে পুশিন করা হয়েছে তারা এখন কোথায় অবস্থান করছে? এলাকার লোকজন কি বলছে, আর বিজিবির পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? কি দেখছেন পরিস্থিতি? আমি রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার শহরাবাড়িয়া সীমান্তে। এই সীমান্ত দিয়ে আজ ভোরে ১০ জনকে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঠেলে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে তারা গ্রামে প্রবেশ করে। গ্রামে প্রবেশ করলে তাদের চলাফেরা এবং কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে এলাকায় অসঙ্গতি লক্ষ্য করার পর বিজিবিকে তারা খবর দেয়। খবর দেওয়ার পরে বিজিবি তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় ঠিকঠাক বলতে না পারায় তাদেরকে কিন্তু এই ১৪২ নম্বর পিলার দিয়ে ঠেলে দিয়েছে। সেই পিলার দিয়ে তারা কাঁটাতারের গেটের কাছে তারা পুষিয়ে দেয়। পুষিয়ে দেওয়ার পরে পরবর্তীতে তারা কোথায় কিভাবে এখন রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে এলাকাবাসী এবং বিজিবি কিছু বলতে পারছে না। তবে বিজিবি ধারণা করছে যে তাদেরকে বিএসএফ আবার ফিরিয়ে নিয়েছে। আমি বিজিবির সাথে কথা বলছি, বিজিবি যে বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন তারা কোনোভাবেই কিন্তু মেনে নেবে না। কারণ এই অবৈধ পুশির জন্য তারা কঠোর অবস্থানে রয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলছে, এলাকাবাসী তারা রাত দিন ২৪ ঘন্টায় কিন্তু পাহারায় রয়েছে। একটাই কারণ, যে কোনো অবৈধ পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। তারা বলছেন যে আন্তর্জাতিক যদি কোনো আইন থেকে থাকে, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। তাছাড়া যদি অবৈধভাবে তারা আসে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি রয়েছে, যার কারণে কিন্তু তারা কিন্তু হলো পাহারায় রয়েছে। আর বিজেপি কঠোর অবস্থানের পাশাপাশি তারা কিন্তু এলাকাবাসী সচেতন করছেন, তারা মাইকিং করছেন, মাথা বৈঠক করছেন এবং হ্যান্ড টু হ্যান্ড কথা বলে কিন্তু প্রত্যেক মানুষকে যারা সচেতন করছেন যেন কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন না হতে পারে। অদিতি। আসিফ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মেহেরপুরের সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী আসিফ ইকবালের কাছ থেকে। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল সহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। ৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখা সীমান্তের মিশন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় একদল দুষ্কৃতকারী। সেই বস্তা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বহুল আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফিরোজা খাতুন, আলমগীর হোসেন এবং বিল্লাল হোসেন। এর আগে ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরবর্তীতে ১৩ এপ্রিল হরিণাকুণ্ড থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আজিরন বেগম বাদী হয়ে হরিণাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জি.কে. গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে খালাস দিয়েছে আদালত। একই মামলায় হাফিজ নাইম নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই মামলার রায় ঘোষণা করেন। তারেক আহমদ সনির তোলা ছবিতে হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। 2004 সাল সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় একজন যুবলীগ কর্মী নিহত হন, আহত হন কয়েকজন। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জি.কে. গৌস সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলা এ মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন আসামিরা। রায়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি.কে. গৌস সহ 9 জন আসামিকে খালাস দেওয়া হয়। তবে যুবলীগ কর্মী হত্যা সংক্রান্ত অভিযোগে হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এই জাজমেন্টের আলোকে স্ব এজেন্সির প্রাতিষ্ঠানিক কর্তা ব্যক্তিরা যারা আছেন, ভবিষ্যৎ কার্যক্রমের জন্য, ভবিষ্যৎ তদন্তের জন্য, ভবিষ্যৎ বিধি মোতাবেক তদন্ত পরিচালনার জন্য এটা একটা মাইলফলক হিসেবে এই নির্দেশনাগুলো কাজ করবে। রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা এটিকে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। আমাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়। তখনকার তদন্তকালীন কর্মকর্তা কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 ট্রাক মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার রায় দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট। এবার এইচএসসি পরীক্ষা একক প্রশ্নে দেশের 9টি বোর্ডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকাল 10টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে এক সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস করা হলে এমন শাস্তি হবে যা সারা দেশ মনে রাখবে। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব, শিক্ষার মান উন্নয়নে তিনি গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে শিক্ষকদের সকল দাবি দাওয়াগুলো দ্রুতই পূরণ করা হবে। এবারের পরীক্ষা একক প্রশ্নের পরীক্ষা, 9টি বোর্ড এক প্রশ্নের পরীক্ষা দেবে। কোশ্চেন আউট হতে দেওয়া যাবে না, হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ড হয়। বন্দরের কর্মকর্তারা জানান, সকাল 9টার দিকে নিলাম শেডে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস এবং বন্দরের কর্মী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। আগুনের কারণে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলো নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ বলছে, আমদানিকারকদের অনাগ্রহ, আইনি জটিলতা এবং নিলাম অযোগ্য হওয়ায় বিপজ্জনক এসব কন্টেইনার সরানো যাচ্ছে না। এতে বন্দরে অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের এনসিটির 4 নম্বর বার্থের রাবার গ্যান্টি ক্রেনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন আধা ঘন্টায় নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় ফ্রিজ ভর্তি কন্টেইনার, যেগুলো 1 বছর আগে আমদানি করা হলেও ডেলিভারি না নেয়ায় নিলামের জন্য রাখা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল বিপজ্জনক পণ্য বোঝাই কন্টেইনার আতঙ্কের বড় কারণ। কেমিক্যাল আইটেমগুলো অনেক সময় কন্টেইনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজ হয়, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। এরই মধ্যে বন্দরের কেমিক্যাল ভর্তি বিপজ্জনক কন্টেইনার সরিয়ে নিতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টম কর্তৃপক্ষের কিছু গাফিলতি অবশ্যই এখানে আছে। তারা যদি দ্রুত ব্যবস্থা দিত, ধ্বংস করলে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়ে ধ্বংস করতো, তাহলে বন্দরের জন্য কোনো বিপদ হতো না। এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, উচ্চ আদালতে মামলা চলমান থাকা সহ নানা জটিলতায় বিপজ্জনক এসব কেমিক্যাল নিলামে বিক্রি করা যাচ্ছে না। তেমনি ধ্বংসের ক্ষেত্রেও রয়েছে বাধা। প্রথাগত প্রক্রিয়া অনুসরণ করে আসলে ডিজি গুডস এটা আসলে ধ্বংস করা যায় না। আইনি যেহেতু কিছু ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারই করার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড আইআরডির মাধ্যমে আমরা ল মিনিস্ট্রিতে আমরা আসলে এটা পাঠিয়েছি। বর্তমানে বন্দরে নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। বিভিন্ন ইয়ার্ডেও ধ্বংসের অপেক্ষায় আছে 42টি কন্টেইনার। বনশ্রী হালদার, 71। লালমনিরহাট এবং নীলফামারীতে তিস্তার পানি কমতে শুরু করেছে। গত দুদিনে ভারী বৃষ্টি না হওয়ায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আপাতত বন্যার শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নীলফামারীতে বুধবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে কয়েক দফায় পানি কমে বিকেল 4টা থেকে পানি বইছে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে। এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে স্বস্তি ফেরেনি তিস্তাপাড়ের মানুষের। বাসিন্দারা জানান, বছরের পর বছর পলি জমে নাভ্য হারিয়েছে তিস্তা। এতে বর্ষা মৌসুমে উজানের সামান্য ঢলেই পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। কালকে সন্ধ্যার দিকে পানি বাড়তে ছিল, এখন বর্তমান কমছে, বাড়ি ঘরে পানি ওঠে নাই। এমন পরিস্থিতি আমাদের হয় যে সারা দিন ভয়ঙ্কর হয়ে থাকি। আমাদের অবস্থা খুবই খারাপ। একটু পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না। পলি এই যে 10 বছর থেকে পলি পড়তে পড়তে নদী হয়ে গেছে উঁচু। এখন আমাদের যে বাড়ি বসত ভিটার সমান হয়ে গেছে নদী। পাওবো ডালিয়া ডিভিশনের নির্বাহী কর্মকর্তা জানান, পানি বাড়ায় 2-1টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও দ্রুত তা রোধ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ, যেখানে ঘরবাড়ি ছিল সেটা ক্ষতিগ্রস্ত মতো অবস্থা হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আমরা জিও ব্যাগ, জিও টিউব এগুলি মজুদ থাকা এবং কাজ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করার কারণে কিন্তু এইগুলি বর্তমানে এখন কোনো ভাঙন নাই। এই অবস্থা থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলেও দ্রুত নদী খননের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ। এদিকে লালমনিরহাটেও তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে লোকালয়ের পানি এখনো নামেনি, তৈরি হয়েছে জলাবদ্ধতা। শাকিলা শম্পা, 71। বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে কিনা, আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন?
অদিতি লালমনিরহাটে যেহেতু তিস্তা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচে রয়েছে বিকাল 3টার হিসাবে, আর পরবর্তীতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে 72 ঘন্টায় বন্যার কোনো প্রকার আশঙ্কা নাই, যেহেতু ভারত থেকে পানি ধীর গতিতে বাংলাদেশে প্রবেশ করছে। তবে যে সমস্ত পানি ইতিমধ্যে প্রবেশ করেছিল নিম্ন অঞ্চলগুলোতে, বেশ কিছু বসত বাড়ি থেকে সেই পানি নেমেছে নদী আসার পরে। তবে কিছু কিছু জলবদ্ধতার কারণে বসত বাড়িতে পানি রয়েছে এবং কৃষকের যে এই মৌসুমে তাদের যে একটা আয়ের উৎস ছিল বাদাম, সেই কৃষকের আয়ের সেই তিস্তা নদীতে বাদাম তলিয়ে গেছে। এছাড়াও যে তাদের যে ধান তলিয়ে গেছে, ভুট্টা ক্ষেত ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে। এবং তবে তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে যে তিস্তাবাসীর একটি দাবি, যেহেতু প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছে, তিস্তার একটা সুখবর নিয়ে আসবে। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার কারণে প্রতি বছরে বন্যার ক্ষতির মুখে পড়ে এই লালমনিরহাটের তিস্তা পারে। শুধু লালমনিরহাট না, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামের 2 কোটি মানুষ। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ফিরে পাবে তিস্তা অঞ্চলের লোকে যে সমস্ত হারিয়ে যাওয়া সম্পদ এবং তাদের ভাগ্যের অনেকটা পরিবর্তন ঘটবে। সরকার প্রধানমন্ত্রী চীন সফরের দিকে তাকিয়ে রয়েছে। লালমনিরহাটে তিস্তা পারে মানুষ যে কোনো একটি সুখবর আসবে। অদিতি, এই মিলন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তিস্তার অবস্থা এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন এতক্ষণ। রংপুরের মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছে এলজিইডি ও পাওয়ার পরিদর্শক দল। দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তারা। আর এলাকার লোকজন বলছেন, অস্থায়ী কোনো ব্যবস্থা নয়, তারা চান নিশ্চিত সুরক্ষা। শাহ বায়েজিদ আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুদিন আগে তিস্তার তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে ঝুঁকির মুখে পড়েছে প্রায় 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং নদী তীরবর্তী অন্তত 1200 পরিবার। এলাকার মানুষের দাবি, গত কয়েক বছরে তিস্তার ভাঙনে প্রায় 900 মিটার দীর্ঘ বাঁধের 100 মিটার নদীতে বিলীন হয়েছে। চলতি বছর পানি বেড়ে যাওয়ায় আরো প্রায় 30 মিটার অংশ ভেঙে গেছে। এত টাকা যে ব্রিজটা করছে, এই ব্রিজটা কিন্তু ভেঙে যাবে। অতএব যেন আর যেন বেশি খরচ না হয়, এখানে যেন খরচটা বেশি করে হয়। এটা একটা এমন জায়গা যা দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসে, কিন্তু মনে হয় এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই লালমনিরহাটের যে জেলা যেগুলো লোক এই রোড দিয়ে যাওয়া আসা করে, এই ব্রিজটা অতি শীঘ্রই ঝুঁকিপূর্ণ পড়বে। আর এই জায়গায় যত বাড়িঘর আছে সবগুলো বিলীন হয়ে যাবে, ফসলি জমি আছে সবগুলো জমি নদী বিলীন হয়ে যাবে। তাদের অভিযোগ, সময় মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই ভাঙন বাড়ছে। এতে জানমাল ও অবকাঠামো নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এলাকাবাসী। তারা ওই দায়সারাভাবে দেখে শুনে যায়, আর কোনো কাজ হয় না। গত বছর আসছিলেন বুয়েটের এক্সপার্ট টিম, আসি ওই যে বাঁশের বেড়া দিয়ে গেছে, এবার আসলো এনারা বা কি দেয় আল্লাহ ভালো জানে। এটার জন্য স্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে এখানে যেন বরাদ্দ দিয়ে কাজ করা হয়, শক্তভাবে যেন এটা আর না ভাঙে। বুধবার সকালে 3 সদস্যের একটি কেন্দ্রীয় পরিদর্শক দল রংপুরের সেই ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। আমরা চাই এটা সমস্যা সমাধান করতে, আইদার এলজিডি করুক অথবা পানি উন্নয়ন বোর্ড করুক। আমরা চাই জনগণের সমস্যাকে ইমিডিয়েটলি দূর করতে। তো আমরা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বলেছি আমাদের একটা এক্সপার্ট অপিনিয়ন লাগবে। সেটা আমি হয়তো উইদিন 1 উইক অর 2 উইক্সের মধ্যে আমি বুয়েটের প্রফেসর সাথে টিম সহ আবার এগিয়ে আসবো। এদিকে বর্ষা মৌসুমে তিস্তার পানি আরো বাড়ার আশঙ্কা থাকায় দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। মনিরা কাজুরি, ৭১। পাবনায় রত্নাই নদী পুনঃখননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী দখলদারদের বাঁচাতে নির্ধারিত নকশা মানছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 পাড় ঠিকঠাক বাঁধাই না করায় তীব্র ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী পাড়ের শতাধিক বসতবাড়ি। এতে দীর্ঘ প্রতীক্ষিত এই নদী খনন প্রকল্প গ্রামবাসীর জন্য আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে আতঙ্কে।
মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। দখল আর দূষণে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় পাবনার ঐতিহ্যবাহী রত্নাই নদী। পলি পড়ে ভরাট হওয়া এবং প্রভাবশালীরা ক্রসবাদ দিয়ে মাছ চাষ করায় নদীটির স্বাভাবিক পানি নিষ্কাশন চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে মালিগাছা ও আশেপাশের 3 ইউনিয়নের কয়েকশো বিঘা কৃষিজমি। সম্প্রতি রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ দেওয়া হয় 6 কোটি 9 লাখ টাকা। তবে এলাকাবাসীর অভিযোগ, নদীর নকশা অমান্য করে খনন কাজ করছে ঠিকাদার। এতে ক্ষতির মুখে নদী পাড়ের কয়েকশো বসতি। তারা আমাদের জায়গা দিয়ে পার করে গেছে। আমরা গরিব মানুষ, 2 শতক 4 শতক জমির উপর বাস করি। তাহলে আমাদের এই জমি তো বিলীন হয়ে গেলে আমরা থাকবো কার কাছে? যেখানে মানুষ জন্য কল্যাণের জায়গায় জন্য দুর্ভোগের রূপ নেবে, আমরা সেটা চাই না। আমরা চাই যে পানি যেখান দিয়ে যথাস্থান দিয়ে প্রবাহিত হবে। আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, না হলে 2টি পরিবারের জন্য আজকে না হলে 2-300 বাড়িঘর ভাঙে জলার ভিতরে নামে আসতেছে। কুষ্টিয়ার ঠিকাদার নাসিরউদ্দিন মোল্লা খননের কার্যাদেশ পেলেও স্থানীয়ভাবে তা বাস্তবায়ন করছেন কাউসার আহমেদ কনক সহ কয়েকজন সাব ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা বাঁচাতে দরিদ্র পরিবারগুলোর বসতি ঘেঁষে খনন কাজ করা হচ্ছে। এ বিষয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। লাস্টে 1 কিলো এসে আমাকে কিছু কিছু জমিতে তারা মালিকানা দাবি করে, তারা কোর্ট থেকে ইনজেকশন জারি করে রাখছে, তারা কোর্টের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এক সাইড থেকে ওনারা এই ঠিকাদাররা এমন ভাবে মাটি কাটছে, আর এক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। একটা সাইডের আপনার হলো বাড়িঘর, আপনার হলো টিউবওয়েল, আপনার এই যে বাথরুম, আপনার সাবমার্সিবল, এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, আইনি জটিলতার কারণে প্রস্তাবিত নকশা বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে। আর বিষয়টি সুরাহা করতে ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 500 মিটার অংশে মামলা সংক্রান্ত জটিলতার কারণে সেই জায়গাতে আমরা কাজ করতে পারতেছি না। এখন আপাতত সাইট বন্ধ আছে, আমরা মামলা নিষ্পত্তির ব্যবস্থা করছি। মামলা নিষ্পত্তি হলে আমরা অ্যাজ পার ডিজাইনে কাজ করব। এই ধরনের প্রবলেম যেখানে অ্যারাইজ করতে পারে অ্যাডভান্স, যাতে আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই। প্রকল্পের সুফল পেতে এবং নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত আসল নকশা অনুযায়ী নদী ও খাল খননের দাবি ভুক্তভোগীদের। হাসান আহমেদ, ৭১। মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি পুকুর মালিক কামরুজ্জামানের নজরে আসে। পুলিশ জানায়, কামরুজ্জামান 3 বিঘা পুকুরে মাছ চাষ করছিলেন। সকালে এলাকার লোকজন পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে পুলিশ গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এদিকে পুকুরে বিষ দেয়ায় প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছ চাষী কামরুজ্জামান। দেখা যাচ্ছে তাতে অর্ধেক প্রায় ধরা পড়েছে, আর তিন ভাগের 1 ভাগে ধরা পড়েছে, আর বাকিটা সব মরি নষ্ট। আসলে এইভাবে যদি একজন মাছ চাষির উপরে আক্রোশমূলকভাবে তার ব্যবসাটাকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে দেশ অচল হয়ে যাবে। সারা বাংলাদেশ জানে মেহেরপুর জেলা, বিশেষ করে গাংনী উপজেলা মাছ চাষে সারা বাংলাদেশে একটা সাড়া পড়েছে। আমাদের গাংনীর মাছ বিভিন্ন জেলায় যে একটা আমিষের যে অভাব সেটা পূরণ করে।